সবাইকে নমস্কার এবং নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের MBA চ্যানেলে আমরা আলোচনা করব দ্য বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড লিগাল অ্যাসপেক্টসের মধ্যে দি অ্যাসপেক্টস অফ লিগাল এনভায়রনমেন্ট বাংলায় আলোচনা করব। ব্যবসায় আইনি পরিবেশের প্রধান দিক। আইনি পরিবেশ বলতে ব্যবসা এবং ব্যক্তিদের নিয়ন্ত্রণকারী আইন, বিধি এবং নিয়মের কাঠামোকে বোঝায় বা নিয়মের কাঠামোকে বোঝায়। এটি কোম্পানিগুলি কিভাবে পরিচালনা করে, সিদ্ধান্ত নেয় এবং ভোক্তা, প্রতিযোগী এবং সরকারের সাথে যোগাযোগ করে তার উপর প্রভাব ফেলে। আইনি পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ন্যায্যতা নিশ্চিত করে, বিরোধ সমাধান করে, অধিকার রক্ষা করে এবং ব্যবসায়িক জগতের মধ্যে ন্যায় বিচার বজায় রাখে। আইনি ঝুঁকি এড়াতে এবং প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য অর্জনের জন্যে কোম্পানিগুলির জন্য আইনি পরিবেশ বোঝা অপরিহার্য। তাহলে আইনি পরিবেশ কি? আইন পরিবেশ বলতে এমন আইন বা প্রতিবিধানের ব্যবস্থা বোঝায় যা একটি নির্দিষ্ট এখতিয়ারের ব্যবসা, শিল্প এবং ব্যক্তিদের প্রভাবিত করে। এটি শ্রম আইন, ভোক্তা সুরক্ষা, বৌদ্ধিক সম্পত্তি অধিকার, পরিবেশ সুরক্ষা আরও অনেক কিছুর মতো বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে। আইনি পরিবেশ এমন একটি কাঠামো প্রদান করে যার মধ্যে ব্যবসাগুলি পরিচালনা করতে হবে, নিশ্চিত করে যে একটি সংস্থার দ্বারা গৃহীত সমস্ত পদক্ষেপ স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক আইন মেনে চলে। প্রতিটি দেশের নিজস্ব আইন এবং প্রতিবিধান রয়েছে যা আইনি পরিবেশকে সংজ্ঞায়িত করে। আমরা জানি আইনগুলি অঞ্চলভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে এবং আইনি ঝামেলা এড়াতে ব্যবসাগুলিকে এই পার্থক্যগুলির সাথে খাপ খাইয়ে নিতে হবে। মামলা, জরিমানা বা সুনাম হ্রাসের মতো ঝুঁকি কমাতে ব্যবসাগুলিকে আইন মেনে চলতে হবে। আইনি পরিবেশ জননীতি, কর্পোরেট শাসন এবং ব্যবসায়িক নীতিমালাকেও প্রভাবিত করে, যা এটিকে একটি প্রতিষ্ঠানের সামগ্রিক সাফল্যের অপরিহার্য উপাদান করে তোলে। এবারে আমরা আলোচনা করব আইনি পরিবেশের কি কি প্রকারভেদ আছে। দ্য ক্লাসিফিকেশন অফ লিগাল অ্যাসপেক্টস বা লিগাল এনভায়রনমেন্ট ইন বিজনেস। তো বিভিন্ন ধরনের আইনি পরিবেশ ব্যবসাগুলিকে প্রভাবিত করে। এই ধরনগুলি বোঝা ব্যবসাগুলিকে ঝুঁকি পরিচালনা করতে হয় এবং দক্ষতার সাথে নিয়ম কানুন মেনে চলতে সাহায্য করে। প্রথমেই বলবো জাতীয় আইনি পরিবেশ। প্রতিটি দেশের নিজস্ব আইনি কাঠামো থাকে। জাতীয় আইনগুলি একটি দেশের মধ্যে ব্যবসা পরিচালনার উপর নির্ভর করে ফেলে। এই আইনগুলি শ্রম আইন, কর, ভোক্তা সুরক্ষা এবং পরিবেশগত বিধিবিধান সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। সেকেন্ড পয়েন্ট হলো আন্তর্জাতিক আইনি পরিবেশ। বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণের সাথে সাথে তাদের অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এই আইনগুলি বাণিজ্য চুক্তি, বৌদ্ধিক সম্পত্তির অধিকার এবং দেশগুলির মধ্যে বিরোধের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক আইন ব্যবসাগুলিকে
আন্তঃসীমান্ত লেনদেন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে সাহায্য করে। 3 নম্বর পয়েন্টে বলবো শিল্প নির্দিষ্ট আইন পরিবেশ। বিভিন্ন শিল্পের নিজস্ব আইনি বিধিবিধান রয়েছে। উদাহরণস্বরূপ স্বাস্থ্য সেবা খাতে রোগীর গোপনীয়তা সম্পর্কিত নির্দিষ্ট আইন রয়েছে। অন্যদিকে ব্যাংকিং খাতকে আর্থিক বিধান মেনে চলতে হবে। এই শিল্প নির্দিষ্ট আইনগুলি নির্দিষ্ট খাতের মধ্যে ব্যবসাগুলি কিভাবে পরিচালিত হয় তা নিয়ন্ত্রিত করতে সাহায্য করে। 4 নম্বর পয়েন্টে বলবো স্থানীয় আইনি পরিবেশ। স্থানীয় আইন প্রায়শই শহর অথবা পৌর পর্যায়ে নির্দিষ্ট স্থানে পরিচালিত ব্যবসাগুলিকে প্রভাবিত করে। এর মধ্যে জোনিং আইন, স্থানীয় কর অথবা ব্যবসায়িক অনুমতি অন্তর্ভুক্ত থাকতে পারে। স্থানীয় নিয়মকানুন নিশ্চিত করে যে ব্যবসাগুলি তাদের আশেপাশের পরিবেশকে সম্মান করে এবং নির্দিষ্ট পরিবেশ নিয়ম মেনে চলে। এই ধরনের প্রতিটি আইনি পরিবেশ ব্যবসার সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করে। এই জটিল আইনি ল্যান্ডস্কেপগুলি নেভিগেট করার ক্ষমতা একটি কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্য এবং খ্যাতি নির্ধারণ করতে সাহায্য করে। এবারে বলবো আইনি পরিবেশের বিভিন্ন দিক। আইনি পরিবেশ বেশ কয়েকটি আইন রয়েছে যা বিশেষভাবে ব্যবসায়িক কার্যক্রমের বিভিন্ন দিককে সম্বোধন করে। ভারতের ব্যবসার জন্য আইনি পরিবেশ গঠনকারী কিছু গুরুত্বপূর্ণ আইনের বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি এখন। যেমন প্রথমেই বলবো 2013 সালের কোম্পানি আইন। 2013 সালের কোম্পানি আইন হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন যা কোম্পানি গঠন, নিয়ন্ত্রণ এবং বিলুপ্তি নিয়ন্ত্রণ করে। এটি কোম্পানির পরিচালক, শেয়ার হোল্ডার এবং অন্যান্য অংশীদারদের অধিকার এবং দায়িত্বের রূপরেখা দেয়। এই আইন ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি নিশ্চিত করে এবং প্রতারণামূলক ফ্রডিং যেগুলো কার্যকলাপ সেটি প্রতিরোধ করে। কোম্পানি আইনের অধীনে কিছু মূল বিধানের মধ্যে রয়েছে, যেমন কর্পোরেট গভর্নেন্স, ব্যবসার স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্যে আইন পরিচালনা করা পর্ষদ, কমিটি গঠন এবং আর্থিক প্রতিবেদনের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা, CSR, একটি বৃহৎ কোম্পানিগুলির জন্য CSR উদ্যোগগুলি কার্যকর করে, যাতে তাদের লাভের একটি নির্দিষ্ট শতাংশ সামাজিক উন্নয়নে ব্যয় করতে হয়। কোম্পানি গঠন, এই আইনটি কোম্পানি স্থাপনের পর্যায়গুলিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে নিবন্ধন এবং ফাইলিং সংক্রান্ত প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত। সামগ্রিকভাবে 2013 সালের কোম্পানি আইন ভারতে কর্পোরেট কার্যকলাপের জন্য একটি আইনি কাঠামো প্রদান করে এবং ব্যবসায়িক অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর পয়েন্টে আসবো 1932 সালের অংশীদারিত্ব আইন। 1932 সালের অংশীদারিত্ব আইন ভারতে অংশীদারিত্ব নিয়ন্ত্রণ করে। এটি অংশীদারিত্ব ব্যবসায় অংশীদারদের অধিকার এবং দায়িত্ব সংজ্ঞায়িত করে। কর্পোরেটের বিপরীতে অংশীদারিত্বে একটি সহজ ব্যবসায়িক কাঠামো, যেখানে 2 বা তার অধিক ব্যক্তি মালিকানা, কাজ এবং দায়ভার নেয়। অংশীদারি আইনের
মূল বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? অংশীদারিত্ব চুক্তি। আইন অনুসারে অংশীদারদের একটি নিম্নলিখিত বা লিখিত চুক্তি থাকা বাধ্যতামূলক, যা তাদের ভূমিকা, কর্তব্য এবং লাভ বন্টনের অনুপাতে রূপরেখা দেয়। সেকেন্ডে বলবো কি রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা। অংশীদাররা ব্যবসায় ঋণ এবং বাধ্যবাধকতার জন্য ব্যক্তিগতভাবে দায়ী। একটি অংশীদারিত্ব আইনে ক্ষুদ্র এবং মাঝারি আকারের উদ্যোগের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি বিবেচনা করে তোলে। বিলুপ্তি। এই আইন অংশীদারিত্ব বিলুপ্তিও নিয়ন্ত্রণ করে, যা পরস্পরের পারস্পরিক চুক্তি, দেউলিয়াত্ব বা অংশীদারের মৃত্যুর মাধ্যমে ঘটতে পারে। অংশীদারিত্ব আইন নিশ্চিত করে যে অংশীদারিত্বগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, বিরোধ নিষ্পত্তি এবং দায়িত্ব নির্ধারণের জন্য একটি আইনি কাঠামো প্রদান করে। এবারে বলবো 1986 সালের ভোক্তা সুরক্ষা আইন। 1986 সালের ভোক্তা সুরক্ষা আইনটি ভারতের ভোক্তাদের স্বার্থ রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। এর লক্ষ্য হল ব্যবসাগুলি যাতে ভোক্তাদের সাথে ন্যায্য আচরণ করে এবং তাদের মানসম্মত পণ্য এবং পরিষেবা প্রদান করে। ভোক্তা সুরক্ষা আইনের অধীনে কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে, যেগুলি হলো ভোক্তা অধিকার, ভোক্তা ফোরাম, তারপরে অন্যায্য বাণিজ্য অনুশীলন। এইগুলি ভোক্তা অধিকার বলতে এই আইনে ভোক্তাদের 6টি মৌলিক অধিকারের রূপরেখা দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সিকিউরিটি, তথ্য বা নিরাপত্তা, তথ্য এবং অভিযোগ প্রতিকারের অধিকার। তারপরে রয়েছে ভোক্তা ফোরাম। এটি ভোক্তাদের অভিযোগের সমাধানের জন্য জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে ভোক্তা ফোরাম তৈরি বা প্রতিষ্ঠা করে। অন্যায্য বাণিজ্য অনুশীলন। এই আইন ব্যবসাগুলিকে এমন প্রতারণামূলক বা অন্যায্য আচরণে জড়িত হতে বাধ্য দেয় যা ভোক্তাদের ক্ষতি করে, যেমন মিথ্যে বিজ্ঞাপন দেওয়া বা নিম্নমানের পণ্য বিক্রি করা। এই আইনটি নীতিগত ব্যবসায়িক অনুশীলন বজায় রাখতে সাহায্য করে এবং একই সাথে নিশ্চিত করে যে গ্রাহকরা যখন অন্যায়ের শিকার হন তখন তারা প্রতিকার চাইতে পারেন। 4 নম্বর পয়েন্টে বলবো 2002 সালের প্রতিযোগিতা আইন। 2002 সালের প্রতিযোগিতা আইন বাজারে প্রতিযোগিতা বা বিরোধী অনুশীলন রোধ এবং ন্যায্য প্রতিযোগিতা প্রচারের জন্য প্রণীত হয়েছিল। এটি একচেটিয়া আচরণ, মূল্য নির্ধারণ এবং বাজারের আধিপত্যের অপব্যবহারের মতো অনুশীলনগুলিকে নিশ্চিত বা নিষিদ্ধ করে। তো প্রতিযোগিতা আইনের মূল বিধানগুলির মধ্যে কি কি রয়েছে? প্রথমে রয়েছে প্রতিযোগী বিরোধী চুক্তি। আইনি ব্যবসার জন্য ভোক্তা বা প্রতিযোগীদের ক্ষতি করে এমন যোগসাজশ বা মূল্য নির্ধারণের জড়িত হওয়াকে অবৈধ করে তোলে। একীভূতকরণ নিয়ন্ত্রণ। এটি প্রতিযোগিতা হ্রাস করতে পারে এবং একচেটিয়া প্রতিষ্ঠান গঠন রোধ করার জন্য একীভূতকরণ এবং অধিগ্রহণ নিয়ন্ত্রণ করে। ভারতের প্রতিযোগিতামূলক কমিশন বলতে সিসিআই প্রতিযোগিতা বিরোধী কার্যকলাপে জড়িত কোম্পানিগুলির তদন্ত এবং শাস্তি দেওয়ার ক্ষমতা সিসিআই এর রয়েছে। প্রতিযোগিতা আইন নিশ্চিত করে যে ব্যবসাগুলি একটি ন্যায্য বাজার পরিবেশে পরিচালিত হয়, ভোক্তাদের উপকার করে
এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। এরপরে আমি আলোচনা করব যে 5 নম্বর পয়েন্টে 1957 সালের কপিরাইট আইন। 1957 সালের কপিরাইট আইন লেখক, শিল্পী এবং স্রষ্টাদের সৃজনশীল কাজকে সুরক্ষা দেয়। এটি স্রষ্টাদের তাদের কাজের একচেটিয়া অধিকার প্রদান করে, যাতে তারা তাদের সৃষ্ট থেকে লাভবান হতে পারে এবং অনুমোদিত ব্যবহার রোধ করে। কপিরাইট আইনের অধীনে বিধানগুলির মধ্যে রয়েছে একচেটিয়া অধিকার। স্রষ্টাদের তাদের কাজ পুনরুৎপাদন, বিতরণ এবং প্রদর্শনের একচেটিয়া অধিকার রয়েছে। লঙ্ঘনের শাস্তি। এই আইন কপিরাইট যুক্ত কাজের অনুমোদিত ব্যবহার এবং পুনরুদ্ধার বা পুনরুৎপাদনের শাস্তি দেয়। পুনরুৎপাদনের শাস্তি দেয়। কপিরাইট আইন সুরক্ষার সময়কাল। কপিরাইট সুরক্ষা স্রষ্টার জীবদ্দশা এবং 60 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। 6 নম্বর পয়েন্টে বলবো 1986 সালের পরিবেশ সুরক্ষা আইন। 1986 সালের পরিবেশ সুরক্ষা আইন ভারতের পরিবেশ সুরক্ষার জন্য প্রণীত হয়েছিল। এটি সরকারকে দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবসা গ্রহণের ক্ষমতা দেয়। পরিবেশ সুরক্ষা আইনের অধীনে মূল বিধানগুলির মধ্যে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ। এই আইনটি বায়ু, জল এবং মাটিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা স্থাপন করে। এরপরে আমি আলোচনা করব পরিবেশগত প্রভাব মূল্যায়ন। পরিবেশের ক্ষতি করতে পারে এমন প্রকল্প শুরু করার আগে ব্যবসাগুলিকে অবশ্যই পরিবেশগত মূল্যায়ন করতে হবে। লঙ্ঘনের জন্য শাস্তি। পরিবেশগত নিয়মের লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত কোম্পানিগুলিকে ভারী জরিমানা করা হতে পারে। এই আইনটি নিশ্চিত করতে সাহায্য করে যে ব্যবসাগুলি তাদের পরিবেশগত প্রভাবের জন্য দায়ী এবং টেকসই অনুশীলনগুলিকে উৎসাহিত করে। এরপরে বলবো 7 নম্বর পয়েন্টে 1999 সালের ট্রেডমার্ক আইন। 1999 সালের ট্রেডমার্ক আইন ব্র্যান্ড এবং ব্যবসাগুলিকে ট্রেডমার্ক ব্যবহারের একচেটিয়া অধিকার প্রদান সুরক্ষা করে। এটি ব্র্যান্ড লঙ্ঘন রোধ করতে সাহায্য করে এবং বৌদ্ধিক সম্পত্তি রক্ষা করে। ট্রেডমার্ক আইনের অধীনে গুরুত্বপূর্ণ বিধানগুলি হল ট্রেডমার্ক নিবন্ধন। ব্যবসা প্রতিষ্ঠানগুলি একচেটিয়া অধিকার অর্জনের জন্য তাদের ব্র্যান্ড নাম, লোগো বা স্লোগান নিবন্ধ করতে পারে। ট্রেডমার্ক লঙ্ঘন। এই আইনটি সেই সব ব্যবসার জন্য আইনি প্রতিকার প্রদান করে যাদের ট্রেডমার্ক অন্যদের দ্বারা লঙ্ঘিত হয়। সুরক্ষার সময়কাল। ট্রেডমার্কগুলি যতক্ষণ ব্যবহার থাকে ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য নবায়ন করা হয়। এই আইন ব্যবসাগুলিকে প্রতিযোগিতামূলক বাজারে তাদের ব্র্যান্ড পরিচয় রক্ষা করতে সাহায্য করে। 8 নম্বর পয়েন্ট আমি বলবো আজকে পণ্য বিক্রয় আইন 1930 সালের। 1930 সালের পণ্য বিক্রয় আইন ভারতে পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করে। এটি বিক্রেতা এবং ক্রেতার মধ্যে চুক্তির নিয়মগুলি সংজ্ঞায়িত করে। উভয় পক্ষের মধ্যে অধিকার সুরক্ষিত থাকে তা নিশ্চিত করে। পণ্য বিক্রয় আইনের মূল বিধানগুলির মধ্যে রয়েছে চুক্তি গঠন, মালিকানা হস্তান্তর এবং ওয়ারেন্টি শর্তাবলী। আইনটি পণ্য বিক্রয়ের জন্য একটি বৈধ চুক্তি কিভাবে গঠিত হয় তার রূপরেখা দেয়। মালিকানা হস্তান্তর। এটি নির্দিষ্ট করে
কখন পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে চলে যায়। আর ওয়ারেন্টির শর্তাবলী, আইনটি এমন ওয়ারেন্টি এবং শর্তাবলী সংজ্ঞায়িত করে যা ক্রেতাকে ত্রুটিপূর্ণ পণ্য থেকে রক্ষা করে। এই আইনটি পণ্য বিক্রয়ের সাথে জড়িত ব্যবসার জন্য অপরিহার্য, যাতে চুক্তিগুলি কার্যকর এবং ন্যায্য হয় বা ন্যায্য হওয়া নিশ্চিত করে। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার MBA চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।